বৃষ্টিময় একটা দিন কিভাবে কাটালাম সেটা নিয়েই থাকছে আমার আজকের ব্লগ। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর এই তো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল সকাল নাস্তায় বানাইছিলাম ওটস অমলেট। এটা সম্পূর্ণই আমার জন্য। আমি বাদে বাসার কেউ এইসব উল্টাপাল্টা রেসিপি ট্রাই করতে চায় না। তবে ডিম দিয়ে কিছু বানালে সেটা আরাফ মাঝে মাঝে আমার সঙ্গে গল্প করে খায়। ডিম জিনিসটা আমার আর আরাফের দুজনেরই অনেক বেশি পছন্দ। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে এই সময় তো ১ কাপ চা না হলেই না, তো চুলায় চার পানি বসায় দিলাম। সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে এমনিতেও ১ কাপ চা বা কফি তো লাগবেই। আরফকে একটু বই খাতা দিয়ে বসায় রাখছিলাম, ওকে পড়াচ্ছি, এদিক দিয়ে একটু ভিডিও এডিট করতেছিলাম। চাটাও সেই সঙ্গে নিয়ে বসছি, চিন্তা করতেছিলাম আমার নিজেরই বই খাতার সঙ্গে সম্পর্ক শেষ হয়নি এখনো, আর আমার ছেলের আবার নতুন জীবন শুরু হয়ে গেল। আরবকে একটু বই খাতা নিয়ে যদি আমি বসি তাহলে জাহিল এসে এরকম করা শুরু করবে। তো ওকেই সামলাবো নাকি আরাফকে একটু সময় দিব সেটাই হয়ে ওঠে না। যাই হোক, এভাবেই জীবন চলে যাবে, কোনো কিছুই করার নাই। বাহিরে এত সুন্দর ওয়েদারটা দেখে ভাবলাম যে চার কাপটা এনে এখানে একটু ফটোশুট করি, আর ওদিকে তো রান্না করতেই হবে। তো ইলিশ মাছটা আমি অলরেডি কেটে লবণ দিয়ে রাখছি। আমি সবসময় যেকোনো মাছ রান্নার ১-২ ঘন্টা আগেই নামায় রাখি। এরপরে সেটাকে লবণ দিয়ে রেখে দেই। এতে করে মাছের টেস্টটা কিন্তু অনেক বেশি মজা লাগে। এই যে আমাদের বাসার সামনে যে সবুজ কালারের বাসাটা দেখা যাচ্ছে, এটার পেছনেই হচ্ছে মসজিদ। তো মসজিদে অ্যানাউন্সমেন্ট দেওয়া হচ্ছিল যে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করছে। এখন আর কেউ আসলে এলাকায় বিশৃঙ্খল পরিবেশ যাতে তৈরি না করে সেটার জন্যই অনুরোধ করা হচ্ছিল। যাই হোক, এরপরে আমি রান্না করতে চলে আসলাম। অনেকেই ভাবতেছেন যে ইলিশ মাছে আবার গরম মসলা কেন দিলাম? যেহেতু ইলিশ পোলাও রান্না করতেছি যার কারণে দেওয়া। তো প্রথমেই তো গরম মসলা, তারপরে ২ কাপ মতো পেঁয়াজ দিছি। এই রান্নাটাতে পেঁয়াজের পরিমাণ আর একটু বেশি দিতে হবে। পেঁয়াজটাকে আমি পুরোপুরি ভেজে নিব না, কারণ যেহেতু ইলিশ মাছ যার কারণে বেরেস্তা করলে আবার ওইটার ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে। তো এই তো একসঙ্গে আমি সব মশলাপাতি দিয়ে দিলাম। হলুদ বাদে বাকি রান্নার যে মসলা সবকিছুই দিব, কিন্তু এই রান্নাটাতে আমি একদমই হলুদ ব্যবহার করব না। তবে আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন। এটা যার যার টেস্ট বা ফ্লেভারের উপর ডিপেন্ড করবে। এখন এই তো আদা বাটা, রসুন বাটাও দিছি। নরমাল দেখা যায় যে ইলিশ মাছ রান্না করলে রসুন একদমই অল্প দেই, আদা তো দেই না। কিন্তু যেহেতু ইলিশ পোলাও যার কারণে হচ্ছে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, তারপরে সব গুঁড়া মসলা, হলুদ বাদে বাকিগুলা, আর লবণ, পেঁয়াজ, এখন সবকিছু একটু সুন্দর মতো কষায় নিব। লবণের পরিমাণটা এ সময় একটু কম দিছি, কারণ মাছটা যেহেতু আগেই আমি লবণ দিয়ে রাখছিলাম। এরপরে এই তো ধুয়ে সুন্দর করে দিয়ে দিলাম। একদমই অল্প পরিমাণ পানি দিয়ে সুন্দর মতো মাছটাকে কষায় নিব। প্রথমে তো আমি কোনো রকমই পানি দেই নাই। মসলা কষানোতে যেটুকু পানি ছিল ওটুকুর উপরেই মাছটা দিয়ে দিলাম। এখন এই অবস্থায় মাছটাকে একটু ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। একটু ঢেকে নিলেই দেখা যাবে যে মাছের উপরের সাইডটার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এরপরে আবার অপর পাশটা উল্টে দিব। পুরো মসলাটা মাছের ভিতর যাতে ঢুকে যায় সেই কারণেই হচ্ছে এরকম করে দেওয়া। এখন পর্যন্ত পানি দেই নাই। একটু কষা নেওয়ার পরে অল্প পরিমাণ পানি দিব, খুবই অল্প। এরপরে মাছটাকে ঢেকে ১০ মিনিট মতো রান্না করব। একদম ঘড়ি ধরা ১০ মিনিট, কারণ ইলিশ মাছ রান্না হতে আসলে খুব বেশি সময় লাগে না। এইটুকু রান্না করার জন্য ১০ মিনিট সময় যথেষ্ট। এরপরে যেহেতু মাছটাকে আবার হচ্ছে মানে চুলায় দমে দিব, যার কারণে আর খুব বেশি রান্না করে নিলাম না। তো এই তো মোটামুটি ৯৫% মাছটা রান্না হয়ে গেল, আর এদিকে মাছটা উঠিয়ে নিয়ে চুলার মধ্যে আরেকটা পাতিল দিয়ে দিলাম। আমি দেখি একটা ননস্টিকের হচ্ছে বড় হাঁড়ি কেনার ট্রাই করব। এই মানে হাঁড়িটা হচ্ছে আমার আম্মুর দেওয়া। তো এটাতেই আমি আসলে বাসার যাবতীয় যেসব রান্না-বান্না করা হয় একটু বেশি পরিমাণে বা একটু স্পেশাল আইটেম এই হাঁড়িটাতেই আমি রান্না করি। এছাড়া আমার আরেকটা সসপ্যান আছে, ওটা অবশ্য এটার তুলনায় একটু বেশিই বড়। আবার এই মানে হাঁড়িটাও আমাদের ফ্যামিলির ৪ জন মানুষের তুলনায় বড় হয়ে যায়। তো চিন্তা করতেছি আমাদের ফ্যামিলিতে ৪ জন মানুষের জন্য হুটহাট স্পেশাল কিছু রান্না করার জন্য একটা ননস্টিকের হাঁড়ি আমি নিবো। তো যাই হোক, এই তো পোলাওয়ের চাল দিয়ে দিলাম ওই মসলা সহকারে। এক্সট্রা কোনো তেল-টেল কিচ্ছুই দেই নাই। শুধুমাত্র ওই মসলাটা এই হাঁড়ির মধ্যে দিয়ে এরপরে হচ্ছে পরিমাণ মতো পোলাওয়ের চাল দিলাম। আমি এখানে 1/2 কেজি মতো পোলাওয়ের চাল নিছিলাম।
এই তো আর সেই সঙ্গে অনেকগুলা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা যখন আপনার রান্নাটা হয়ে যায় ভাতের সঙ্গে মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এরপরেই তো পরিমাণ মতো একটু করে লবণ দিয়ে দিলাম আর পানি দিয়ে তারপরে হচ্ছে ঢেকে দিছি। ভাতটা যখন প্রায় ৮০% সিদ্ধ হয়ে আসছে তখন ওই যে আগে থেকে যে মাছটা রান্না করে উঠা নিলাম ওইটা এখন একে, একে ভাতের উপরে দিয়ে দিব। মসলা তারপরে মাছ সবকিছু একসঙ্গে ভাতের উপরে দিয়ে এখন আবার হচ্ছে এটাকে দমে রেখে দিব প্রায় ২০ মিনিটের মতো। ২০ মিনিট পর এই যে এরকম হয়ে যাবে আর তখন উপর দিয়ে ঘি দিয়ে দিব। ইলিশ মাছে অনেকে ঘি খেতে পছন্দ করেন না। এটা যার, যার পার্সোনাল ইস্যু। তবে ইলিশ পোলাওয়ে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগে। তো ঘিটা দেওয়ার পরে আবার ৫ মিনিটের জন্য আমি পুরা মানে হাঁড়িটাকে ঢেকে আবার দমে দিয়ে দিব। আর এরপর হচ্ছে মাছটাকে উঠায় নিব। মাছটাকে উঠায় নেওয়ার একটা কারণ হচ্ছে ভাতের যে সম্পূর্ণ জায়গায় ঘিয়ের ফ্লেভারটা যাতে ছড়ায় যায়, এই কারণে ভাতটাকে একটু নেড়ে দিয়ে কিছুক্ষণ সময় ঢেকে রাখবো। আর এই মাছগুলাকে আমি একটা স্টিলের প্লেটে উঠায় নিব। স্টিলের প্লেটে উঠানোর কারণ হচ্ছে প্লেটটা একদম পাতিলের মুখের সাইজ যার কারণে ওই মাছগুলোকে পরে আবার ভাতের হাঁড়ির উপরে প্লেট সহকারে রেখে দিলে দেখা যাবে যে মাছটাও গরম থাকবে আবার ভাতটাও সুন্দর মতো হয়ে যাবে। চাইলে অনেক মশলাপাতি দিয়েও এটা রান্না করা যায়। কিন্তু ইলিশ মাছের যেকোনো রেসিপিতে আমি একটু মসলা কম দেই। কারণ আমার মনে হয় যে বেশি মসলা দিলে ইলিশ মাছের স্বাদ পাওয়া যায় না। যাই হোক, আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আর গতদিন আরাফাইলের জন্য যে সেরিলাকের মিক্সচারটা তৈরি করে রাখছিলাম, আজকে ওইটা রেডি করে নিব। এই তো ১ম এ বাদামগুলোকে ভেজে নিলাম। অনেকেই আছে চাল, ডাল, বাদাম একসঙ্গে দেয়। আমার কাছে মনে হয় যে ওরকম করে দিলে বাদামগুলো ভালো মতো ভাজা হয় না। তো ১ম এ বাদামগুলো ভেজে নিছি। এরপরে হচ্ছে একে, একে বাকি সবকিছু এড করে এখন সুন্দর মতো টেলে নিব। তারপরে ব্লেন্ডারে গুঁড়া করে নিলেই তৈরি হয়ে গেল সেরিলাক। এটাকে দুধ দিয়ে সেরিলাকের মতো রান্না করা যায়, আবার চাইলে খিচুড়ির মতো রান্না করা যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।